নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকের ক্লাসে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026-এর জন্য জিকে প্র্যাকটিস সেট নাম্বার 2 নিয়ে। কারণ এর আগে আমরা অলরেডি 1 নিয়ে আলোচনা করেছি, সেটা তোমরা সকলে দেখে নিয়েছো। এবং যারা দেখোনি দেখে নেবে, তোমরা টেলিগ্রামে যুক্ত হবে এবং তোমরা যে আমাদের যে ক্লাসের যে পিডিএফ রয়েছে না, সেগুলো তোমরা অ্যাপের মধ্যে পেয়ে যাবে। অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপ, যেটা প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করবে। সেখানে ফ্রি পিডিএফ সেকশানে তোমরা প্রতিদিনের ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। সকলে কিন্তু সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে যারা ইউটিউব এবং ফেসবুকে ক্লাসটি দেখছো। অবশ্যই সকলে শেয়ার এবং লাইক করে দিও। চলো আমরা ক্লাসের কন্টেন্টে আসি। তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে, রাত্রের আকাশে উজ্জ্বলতম গ্রহ কোনটি? আমাদের রাত্রের আকাশে যে উজ্জ্বলতম গ্রহ রয়েছে, এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে শুক্র, অর্থাৎ ভেনাস। এই যে ভেনাস বা শুক্র গ্রহ, এটা হচ্ছে সৌরজগতের সবথেকে হটেস্ট প্ল্যানেট, অর্থাৎ সবথেকে উষ্ণতম গ্রহ রয়েছে এটি। এবং এটি কিন্তু এই উষ্ণতার জন্য কিন্তু এটা কিন্তু আমরা আমাদের পৃথিবী থেকে এটা উজ্জ্বলতম দেখি, এবং এটাকে কিন্তু সন্ধ্যা তারাও বলা হয়ে থাকে। এর সাথে আমরা দেখব যে শুক্র গ্রহ এবং বুধ, এই দুটোর কিন্তু কোনো রকম স্যাটেলাইট বা উপগ্রহ কিন্তু নেই, ঠিক আছে। আর বুধ হচ্ছে সৌরজগতের সূর্যের সবথেকে কাছের গ্রহ রয়েছে এবং সবথেকে ছোট প্ল্যানেট। আর বৃহস্পতি হচ্ছে সৌরজগতের সবথেকে বৃহত্তম প্ল্যানেট এবং এটি একটি গ্যাসীয় প্ল্যানেট। তার সাথে শনি গ্রহের যে স্যাটেলাইটের সংখ্যা সেটা হচ্ছে সর্বাধিক রয়েছে, এবং শনি গ্রহের কিন্তু বলয়ও রয়েছে। তো এই সমস্ত তথ্য দেখবে। তার সাথে আমরা জানি যে পৃথিবীর টুইন গ্রহ বা আর্থের টুইন প্ল্যানেট বলা হয়ে থাকে কাকে? পৃথিবীর যমজ গ্রহ শুক্রকে বলা হয়ে থাকে। এগুলো কিন্তু অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে, যেগুলো আমরা এক্সামে দেখব। পরবর্তী আমরা প্রশ্নে আসব। সেকেন্ড কোশ্চেন রয়েছে, কত সালে মহাত্মা গান্ধী লবণ সত্যাগ্রহ শুরু করেন? মহাত্মা গান্ধী লবণ সত্যাগ্রহ শুরু করেছিলেন 1930 সালে। অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। লবণ সত্যাগ্রহ এবং ডান্ডি অভিযান 1930 সালের 12ই মার্চ, এই যে গুজরাট ছিল, গুজরাটের সবরমতী আশ্রম থেকে তিনি কিন্তু এটি শুরু করেছিলেন, যেটা শেষ হয়েছিল ডান্ডিতে। এবং এই অভিযানে গান্ধীজির সাথে মোট অনুগামী সংখ্যা ছিল 78 জন। এর সাথে মনে রাখবে যে গান্ধীজি কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন আইন অমান্য আন্দোলনের, এবং এরই পরবর্তী সময় আইন অমান্য আন্দোলনের সূচনা হয়েছিল এই 1930 সালের ডান্ডি অভিযানের পরবর্তী সময়। অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে। পরবর্তী প্রশ্নে আসবো আমরা। কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর নামে পরিচিত রয়েছে? গুরু শিখর নামে পরিচিত রয়েছে কার? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বতের যে সর্বোচ্চ শৃঙ্গ, যেটি গুরু শিখর নামে পরিচিত রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, আর একটা জিনিস দেখবে, এই যে সাতপুরা রয়েছে, সাতপুরার যে আমাদের উচ্চতম শৃঙ্গ রয়েছে সেটা কিন্তু ধূপগড় রয়েছে। আর আরাবল্লী পর্বত সম্পর্কে যদি আমরা বলি, আরাবল্লী পর্বত হচ্ছে একটা ক্ষয়জাত পর্বত। কি? আরাবল্লী পর্বত হচ্ছে একটি ক্ষয়জাত পর্বত। আর এই যে আমাদের মনে রাখতে হবে যে রাজস্থানের মাউন্ট আবু হিল স্টেশন, যেটা কিন্তু গুরু শিখরের যে শৃঙ্গ, সেখানেই অবস্থান করছে। তার সাথে এটাও দেখে রাখবে যে দিলওয়ারা মন্দির, এটা কিন্তু আরাবল্লী পর্বতের যে অঞ্চল রয়েছে সেখানেই অবস্থান করছে দিলওয়ারা মন্দির, যেটা কিন্তু মাউন্ট আবু, এটা রাজস্থানের কাছেই অবস্থান করছে। আর এই যে আমাদের রয়েছে না, যে গুরু শিখর বলো বা আরাবল্লী পর্বত, এটা কিন্তু নর্থ ওয়েস্টার্ন রিজিয়নে, বিশেষ করে বেশিরভাগটাই রাজস্থানে কিন্তু এটা অবস্থান করছে। পরবর্তী প্রশ্ন, হুমায়ুন নামা কে রচনা করেন? তো হুমায়ুন নামা রচনা করেছিলেন কে? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে গুলবদন বেগম। গুলবদন বেগম ছিলেন মোগল সম্রাট বাবরের কন্যা, এবং সম্রাট হুমায়ুনেরই কিন্তু বোন ছিলেন। তিনিই কিন্তু রচনা করেছিলেন। হুমায়ুনের যে রচনা রয়েছে সেটা কিন্তু হুমায়ুন নামা, সেটা কিন্তু গুলবদন বেগম তার বোনের কিন্তু রচনা করেছেন। এর সাথে মনে রাখতে হবে যে বাবরের যে আত্মজীবনী, সেটা হচ্ছে তুজুকি বাবরি, এটা বাবর নিজেই কিন্তু তিনি লিখেছিলেন, ঠিক আছে। তো এই সমস্ত তথ্যগুলো আমরা দেখব। পরবর্তী প্রশ্নে আসি। ইউএনডিপি এর ফুল ফর্ম কী রয়েছে? তো ইউএনডিপি এর যে পূর্ণ রূপ বা ফুল ফর্ম, অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ, অ্যান্সার করার তোমরা চেষ্টা করবে, অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে এটা আমাদের এক্সামের জন্য। তো ইউএনডিপি এর ফুল ফর্ম হয়ে যাবে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। এই যে ইউএনডিপি রয়েছে, এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1965 সালের 22শে নভেম্বর। এর যে হেডকোয়ার্টার বা সদর দপ্তর, সেটা অবস্থান করছে আমেরিকার নিউ ইয়র্ক শহরে। কোথায়? আমেরিকার নিউ ইয়র্ক শহরে এটি অবস্থান করছে। আর এর সাথে কিন্তু এটা দেখে রাখবে, আমরা যে দেখি না বিভিন্ন গুরুত্বপূর্ণ ইন্ডেক্স, তার মধ্যে রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এইচডিআই। এই যে ইন্ডেক্সটি, এটা প্রকাশ করে থাকে কে? এই ইউএনডিপি, অর্থাৎ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম দ্বারাই কিন্তু এটি প্রকাশ করা হয়ে থাকে। যেখানে বিশ্ব থেকে যে সমস্ত দারিদ্র্য দূরীকরণ বা বৈষম্য কমানো, এটাই হচ্ছে এই সংস্থার প্রধান লক্ষ্য।
এর আগের ক্লাসটা অবশ্যই তোমরা দেখে রাখবে, চ্যানেলে ইতিমধ্যে রয়েছে। এবং আজকে কিন্তু সেকেন্ড ক্লাস চলছে, আর তোমাদের কিন্তু ম্যাথের জন্য আমরা একটা ক্লাস নিয়েছিলাম মিক্সড প্র্যাকটিস সেট। তোমাদের বলে রাখি, তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সেটা চ্যাপ্টার ওয়াইজ চলবে নাকি প্র্যাকটিস সেট হিসাবে চলবে। তোমরা অনেকেই বলেছো সেটা চ্যাপ্টার অনুযায়ী রাখাটাই সবথেকে বেস্ট হবে ম্যাথ সেকশন। তার জন্য আমরা পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে শুরু করব আগামীকাল থেকে। ম্যাথের যে সেকশন সেটাকে তোমাদের এখানে টোটালটাই কভার করে দেওয়া হবে একদম বেস্ট সলিউশনের মাধ্যমে। সেটা অবশ্যই আগামীকাল দেখতে পাবে। চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখব। কোন বছর জাতিসংঘের সাধারণ পরিষদে ইউএনআইডিও প্রতিষ্ঠার জন্য একটি রেজলিউশন পাশ করা হয়? তো এই যে আমাদের রয়েছে ইউএনআইডিও, এটি কি? এটি হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এটি হচ্ছে এর ফুল ফর্ম। এবং এটি কিন্তু কবে তার রেজলিউশন পাশ করা হয়েছিল, যেটা সঠিক উত্তর হয়ে যাবে 1966-তে। অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে। আর এর হেডকোয়ার্টারটা কোথায় অবস্থান করছে? এর হেডকোয়ার্টার অবস্থান করছে অস্ট্রিয়ার শহর রয়েছে ভিয়েনা, সেখানেই রয়েছে এর হেডকোয়ার্টার, অর্থাৎ সদর দপ্তর। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতে পণ্য ও পরিষেবা কর, যেটাকে আমরা জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বলে থাকি, এটি কবে থেকে কার্যকর হয়েছে? তো এই যে আমাদের জিএসটি, যেটা ভারতে কার্যকর করা হয়েছে 1 জুলাই 2017 থেকে। 1 জুলাই 2017 থেকে সম্পূর্ণ ভারতে জিএসটি লাগু করা হয়েছে, যেটা একটা ইনডাইরেক্ট ট্যাক্স। আর এটা কিন্তু অবশ্যই দেখবে একটা সংবিধান সংশোধন করা হয়েছিল, এক্সামে অনেকবার এসেছে, যেটা ভারতের সংবিধানের 101 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করা হয়েছিল 2016-তে। কবে করা হয়েছে? 2016 সালে এই অ্যাক্টটি আনা হয়েছে, যার ফলে পরবর্তী 2017 সালের 1 জুলাইতে এটা সম্পূর্ণ ভারতে কার্যকর করা হয়েছিল। এবং অবশ্যই তোমরা এটাও মাথায় রাখবে যে ভারতের জিএসটি কাউন্সিলের প্রধান বা চেয়ারম্যান হয়ে থাকেন কে? দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী বর্তমানে রয়েছেন নির্মলা সীতারামন। অবশ্যই এটাও ইম্পর্টেন্ট আছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত রয়েছে? তো দাদা সাহেব ফালকে পুরস্কারটা কোন ক্ষেত্রে এটা দেওয়া হয়? আমরা সকলেই জানি এটা চলচ্চিত্রে অর্থাৎ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটা কিন্তু সবথেকে মর্যাদাপূর্ণ একটি পুরস্কার রয়েছে, দাদা সাহেব ফালকে পুরস্কার। এবং এখানে কিন্তু দেখে রাখবে যে এটি ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মানীয় একটি পুরস্কার, যেটা কিন্তু তথ্য এবং সম্প্রচার মন্ত্রক দ্বারা কিন্তু এটা প্রদান করা হয়। এবং 1969 সালে এই পুরস্কারটি কিন্তু প্রথম চালু করা হয়েছিল 1969 সালে। সেই অনুযায়ী প্রথম কে পেয়েছিলেন? পরীক্ষায় অনেকবার আসে, প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কারটি কে পান? অভিনেত্রী দেবিকা রানী। দেবিকা রানী প্রথমবার কিন্তু 1969-এ দাদা সাহেব ফালকে পুরস্কারটি পেয়েছিলেন। এর সাথে দেখে রাখতে হবে যে এই যে আমাদের ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা বা ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? এই দাদা সাহেবকেই বলা হয়, যার নাম অনুযায়ী কিন্তু এই পুরস্কারটি নাম রাখা হয়েছে। তার কারণ কি? কারণ ভারতের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র, যার নাম রাজা হরিশ্চন্দ্র, 1913 সালে তিনি কিন্তু এটি তৈরি করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র 1913-তে তিনি এটি তৈরি করেছিলেন। এবং এই দাদা সাহেব নাম অনুযায়ী কিন্তু পরবর্তীকালে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে দাদা সাহেব ফালকে পুরস্কার। প্রথম পেয়েছিলেন 1969-এ দেবিকা রানী। পরের প্রশ্ন রয়েছে, ভালো লাগলে সকলে একটা লাইক অবশ্যই করবে, ঠিক আছে? চলো, অরুন্ধতী রায় কোন বইয়ের জন্য বুকার পুরস্কারে ভূষিত হয়েছেন? অরুন্ধতী রায় কোন পুরস্কারের জন্য বুকার পুরস্কার পেয়েছেন? অবশ্যই কিন্তু তার যে বই রয়েছে সেই বইটি হচ্ছে গড অফ স্মল থিংস। দ্য গড অফ স্মল থিংসের জন্য অরুন্ধতী রায় তিনি বুকার পুরস্কার পাচ্ছেন, যেটা কিন্তু সাহিত্যের একটা অসামান্য পুরস্কার রয়েছে। আর এখানে কিন্তু দেখে রাখবে কত সালে? 1997 সালে তার প্রথম উপন্যাস দ্য গড অফ স্মল থিংসের জন্য তাকে আন্তর্জাতিক বুকারও কিন্তু সম্মানিত করা হচ্ছে। এবং এখানে কিন্তু দেখে রাখবে যে তিনিই কিন্তু প্রথম ভারতীয় নাগরিক যিনি কিন্তু এই পুরস্কারটি জয়লাভ করেছেন। পরবর্তী প্রশ্ন রয়েছে 10 নম্বর কোশ্চেন, এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার কোন রাজ্যের জলাভূমিতে পাওয়া যায়? এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার এটা কোথায় পাওয়া যায়? এটা কিন্তু আমরা দেখব আসাম এবং পশ্চিমবঙ্গ। অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। এক শৃঙ্গ গন্ডার কিন্তু আসামেও দেখতে পাবো। আসামের কোন জায়গায়? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে আমরা এক শৃঙ্গ গন্ডার কিন্তু এখানে দেখতে পাবো, কারণ এক শৃঙ্গ গন্ডার সংরক্ষণের জন্যই কিন্তু এই কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি বিশেষভাবে প্রচলিত রয়েছে। আমরা ন্যাশনাল পার্ক সম্পর্কে একটা ডিটেলস ক্লাস কিছুদিন আগেই কিন্তু করে দিয়েছি, সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। এবং পশ্চিমবঙ্গের কিন্তু জলদাপাড়া জাতীয় উদ্যান এবং গরুমারা অভয়ারণ্যও কিন্তু আমরা প্রচুর পরিমাণে কিন্তু গন্ডার দেখতে পাই, তা আবার বিভিন্ন প্রজাতির। আর এই যে আমাদের IUCN একটা সংস্থা রয়েছে, সেখানে রেড লিস্টে একশৃঙ্গ গন্ডারকে কিন্তু বিপন্ন প্রায় হিসাবে কিন্তু এখানে তালিকাভুক্ত করা হয়েছিল। পরের প্রশ্নে আসি,
আচ্ছা, পরবর্তী আমরা দেখব আমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ পিডিএফ যেগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য। তোমাদের পঞ্চায়েতের জন্য অনেকেই বারবার চাইছো কিছু গুরুত্বপূর্ণ নোটস, সেটা কিন্তু ইতিমধ্যে আমরা রেডি করছি। একটু টাইম দাও, তোমাদের নোটিফিকেশনে এখনও আসেনি, একটু টাইম দিতে হবে, কারণ তোমাদের সিলেবাসে কিন্তু অনেক পরিমাণে কিন্তু তোমরা দেখতে পাবে আজকে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে চাকরি পরীক্ষার জন্য কোনো রকম কিন্তু তারা যে ফিস সেটা কিন্তু কালেকশন করবেন না। তার সাথে সাথে 100% রিক্রুটমেন্ট করা হবে এবং প্রচুর যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি কিন্তু পূরণ করা হবে। সেই সমস্ত কিছু তিনি বলেছেন, তা আবার একদম ফেয়ারভাবে কিন্তু করা হবে, কোনো রকম দুর্নীতি কিন্তু এখানে হবে না। তো এটা একটা বিরাট বড় আশ্বাস দিয়েছেন তিনি। তার সাথে সাথে এই যে পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে 6,500 ভ্যাকেন্সি রয়েছে সেটাও কিন্তু খুব শীঘ্রই আসবে, কিন্তু সামনের মাসে যে তোমাদের ক্যাবিনেটের যে একটা 100 পয়েন্ট রোস্টার রয়েছে সেই সমস্যাটা তিনি সমাধান করবেন। সেটা হয়ে যাওয়ার পর আমরা পঞ্চায়েতের ভ্যাকেন্সি দেখতে পাবো। শুধু পঞ্চায়েতের নয়, তার সাথে পিএসসির অন্যান্য ভ্যাকেন্সিগুলো থাকবে, আমাদের পুলিশেরও ভ্যাকেন্সি থাকবে। পিএসসির যে বিগত বছরের প্রশ্নোত্তর একদম ডব্লিউবিসিএস ক্লার্কশিপ মিসলেনিয়াসের যত জিকে রয়েছে সমস্ত প্রশ্নপত্র একদম এখনও পর্যন্ত যা যা পরীক্ষা হয়েছে সেই পিআইকিউ জিকে কিন্তু রেডি হচ্ছে, সেগুলো একসাথে তোমরা পাবে। এবং সম্পূর্ণ ভারতের যে ভূগোল রয়েছে, শুধু ভারতের ভূগোল নয়, এখানে ওয়েস্ট বেঙ্গলের যে জিওগ্রাফি সেটাও কিন্তু তোমরা পাবে। এছাড়া ডব্লিউবি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে শুরু করে ইম্পর্টেন্ট নোটস, সাজেশন পিডিএফ, সেগুলো সবই তোমরা এখানে পাবে। তোমরা যারা নতুন রয়েছো তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে পঞ্চায়েত বা ডব্লিউবি বা পিএসসি ক্লার্কশিপ এই সমস্ত এক্সাম বা ডব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ টি এগুলো কিন্তু আবারও আসছে। তার জন্য কিন্তু অনেক ছাত্রছাত্রী আমাদের থেকে ভারতের ইতিহাস, ভারতের ভূগোল তো এখনও রেডি হয়নি, ভূগোল চাইছে, কিছুদিনের মধ্যে পেয়ে যাবে। ভারতের ইতিহাস, সংবিধান এবং স্ট্যাটিস্টিকে এই তিনটে পিডিএফ এগুলো কোনো দিন চেঞ্জ হবে না। আজকে যা পড়বে 5 বছর পর সেই তাই পড়বে। সমস্ত নোটস এখানে কিন্তু দেওয়া রয়েছে অলরেডি। অনেক ছাত্রছাত্রী নিয়ে এটা শেষও করে ফেললো। তোমরা যারা যারা এই সমস্ত এক্সামগুলো দিতে যাচ্ছ তাড়াতাড়ি এই তিনটে পিডিএফ তোমাদের সকলের জন্য রয়েছে, নিয়ে পড়তে থাকো। এই যে ইতিহাস বা সংবিধানের মধ্যে তোমাদেরকে সংবিধানের পিডিএফটা আমি দেখিয়ে দিচ্ছি ডেমো হিসাবে। এখানে ভারতের সংবিধান খুব সুন্দরভাবে গণপরিষদের গঠন থেকে শুরু করে যে ভারতের গণপরিষদের যে সদস্যরা ছিলেন, ক্যাবিনেট মিশন ভারতে আসছেন, সেই সমস্ত গঠন থেকে শুরু করে কে কে এখানে ভোটদান করছেন, নির্বাচন সংক্রান্ত তথ্য পুরোটা এ টু জেড আমরা কিন্তু এখানে দিয়েছি। আমাদের যে ভারতের সংবিধান পড়ার আগে যে ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড যেটা পড়তে হয় সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। এমনকি আমাদের ভারতের যে উৎসগুলো দেওয়া রয়েছে, সংবিধান বিভিন্ন দেশের থেকে নিয়েছি সেগুলো দেওয়া রয়েছে। নতুন রাজ্যের গঠন, রিঅর্গানাইজেশন অ্যাক্ট, কত সালে কোন রাজ্য গঠন হচ্ছে, তার সাথে ভারতের সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে নাগরিকত্ব, এমনকি আমাদের যে সমস্ত আর্টিকেলগুলো রয়েছে সেই আর্টিকেলগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এগুলো দেখতে পাচ্ছ তোমরা মৌলিক অধিকার, আমাদের যে 6টি মৌলিক অধিকার রয়েছে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, সেগুলো আরও ডিটেলসে কিন্তু এখানে বলা আছে। এইভাবে কিন্তু মৌলিক কর্তব্য থেকে শুরু করে আমাদের দেশের যে সমস্ত সাংবিধানিক সংস্থাগুলো রয়েছে সেগুলো সব এখানে দেওয়া রয়েছে। তোমরা অ্যাপের মধ্যে যাবে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপ, সেখানে গেলে তোমরা আরও ডিটেলসটা জানতে পারবে। সেখানে ডেমো পিডিএফ এবং ফুল তথ্য কিন্তু দেওয়া রয়েছে সেই পিডিএফ সম্পর্কে। এখানে শেষের দিকে আমরা কিছু ওয়ান লাইনের ফরম্যাটের প্রশ্নোত্তর রেখেছি। প্রতিটা প্রশ্নের আমরা অতিরিক্ত তথ্য দিয়েছি, যেমনটা তোমাদের ক্লাসে কিন্তু প্রোভাইড করা হয়। তোমরা এখানে দেখে নাও 300-র ওপর কিন্তু এখানে প্রশ্ন সংখ্যা রয়েছে, যেগুলো আমাদের রাজ্যের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানে এমন কোনো প্রশ্ন নেই যেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে যে এক্সাম এগুলো আসে না। প্রতিটা এক্সামের জন্যগুলো এগুলো ইম্পর্টেন্ট রয়েছে। আর এই পিডিএফটা বিশেষ করে যদি এই ভারতের সংবিধান বা ইতিহাস যদি পড়ে নাও, তোমাদের আর কোনো নোট পড়ার প্রয়োজন পড়বে না ইতিহাস এবং সংবিধান থেকে। এছাড়া ভারতের ইতিহাসও সেম একইভাবে রয়েছে, প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারতের ইতিহাস। পুরোটা যদি তোমরা নিতে চাও পিডিএফ, অবশ্যই তোমরা এই নাম্বারটি সকলে সেভ করে রাখো। এটা আমার নাম্বারটি যেটা রয়েছে এটা কিন্তু তোমরা সকলে সেভ করে রাখবে। তারপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করবে, কোনো সমস্যা হলে এই নাম্বারে যোগাযোগ করবে তোমরা। এছাড়া অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটা ডাউনলোড করে নাও, সেখানে ডেমো থেকে শুরু করে সমস্ত তথ্য ওখানে দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন রাজ্যে পাঁচমারি বায়ো রিজার্ভ এটি অবস্থান করছে? তো পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ যেটি অবস্থান করছে ভারতের কোন রাজ্যে? মধ্যপ্রদেশ রাজ্যে। মধ্যপ্রদেশ রাজ্যে আমরা জানি ন্যাশনাল পার্কের সংখ্যা সবথেকে বেশি রয়েছে এবং এখানে বনভূমি যে এরিয়া সেটাও কিন্তু এরিয়াগত দিক থেকে অনেক বেশি রয়েছে মধ্যপ্রদেশে। এই যে এখানে তোমরা দেখবে 2009 সালে ইউনেস্কো এটিকে কিন্তু ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ হিসাবে কিন্তু স্বীকৃতি দিয়েছে এই পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভকে, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। এবং সাতপুরার রানী, এই যে পাঁচমারি মধ্যপ্রদেশে অবস্থান করছে এটাকে কিন্তু সাতপুরার রানীও কিন্তু বলা হয়ে থাকে। তো পুরোটাই আমাদের ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো দেখে রাখবে তোমরা। পরবর্তী প্রশ্নে আমরা আসবো। নেক্সট রয়েছে আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোথায় অবস্থান করছে? তো আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য এটি অবস্থান করছে ভারতের তামিলনাড়ু রাজ্যে। এই যে অভয়ারণ্যটি রয়েছে যেটা বর্তমানে কিন্তু ইন্দিরা গান্ধী বন্যপ্রাণী অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান নামেও পরিচিত রয়েছে, তার সাথে দেখবে যে এটি পশ্চিমঘাট পর্বতমালার অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে এবং তামিলনাড়ুর অন্যতম প্রধান ব্যাঘ্র প্রকল্প রয়েছে এটি।
টাইগার রিজার্ভ তুলনায়। পরের প্রশ্ন, বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থান করছে? বন্দিপুর অভয়ারণ্যটা কোথায় রয়েছে? না কর্ণাটকে। কর্ণাটকে রয়েছে বন্দিপুর অভয়ারণ্য। এবং আমরা জানি যে প্রজেক্ট টাইগার, যেটা 1973 সালে শুরু হয়েছিল, ভারত সরকার কিন্তু এই প্রজেক্ট টাইগারের অধীনে এই যে আমাদের রয়েছে না বন্দিপুর, এটিকে কিন্তু ব্যাঘ্র প্রকল্প হিসাবে তিনি কিন্তু ঘোষণা করেছেন। আর এটি কিন্তু কর্ণাটকের বিখ্যাত যে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের একটা গুরুত্বপূর্ণ অংশ রয়েছে এই বন্দিপুর অভয়ারণ্য। আর এখানে মেনলি তোমরা জানো যে বাঘ তো এখানে অভয়ারণ্য রয়েছে, তার সাথে চিতা এবং ভারতের যে হাতি, এগুলো কিন্তু সব কিছুই রয়েছে। পরবর্তী প্রশ্ন, বাবর কত সালে ইব্রাহিম লোদিকে পরাজিত করেছেন? তো বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন কোন সময়? না 1526 সালে। 1526 সালে পানিপথের যে প্রথম যুদ্ধ হয়েছিল সেখানেই কিন্তু বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিলেন। আর এখানে কিন্তু অবশ্যই দেখবে এই যে প্রথম যে পানিপথের যুদ্ধ 1526, এই যুদ্ধেই কিন্তু বাবর প্রথমবারের মতো তিনি কিন্তু আগ্নেয়াস্ত্র কিন্তু ব্যবহার করেছিলেন যুদ্ধে আগ্নেয়াস্ত্র প্রথম ব্যবহার করেছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। পরবর্তী আমরা প্রশ্ন দেখব, ইব্রাহিম লোদি কার দ্বারা প্রথম পানিপথের যুদ্ধে নিহত হয়েছিলেন? তো অবশ্যই এটা আমরা দেখেই নিয়েছি যে বাবরের দ্বারাই তিনি কিন্তু নিহত হয়েছিলেন। এবং এই যে বাবর ছিলেন তিনি কিন্তু দুইজনের বংশধর ছিলেন বিখ্যাত, একজন হচ্ছে তৈমুর লং এবং চেঙ্গিস খান। এই দুজনেরই কিন্তু তিনি তার রক্ত কিন্তু শরীরে বইছে। তার সাথে কিন্তু দেখে রাখবে বাবরের যে আত্মজীবনী রয়েছে তুজুকি বাবরি, এটা কোন ভাষায় রচনা করেছেন? এটা কিন্তু তুর্কি ভাষায় কিন্তু রচনা করা হয়েছে। আর তিনি কিন্তু এটা নিজেই রচনা করেছেন, তার আত্মজীবনী তিনি নিজেই রচনা করেছিলেন তুজুকি বাবরি। পরবর্তী প্রশ্ন রয়েছে, প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয়েছে? তো প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? তো 1526 সালে কিন্তু এটি হয়েছিল প্রথম পানিপথের যুদ্ধ, যেখানে ইব্রাহিম লোদিকে তিনি কিন্তু হারিয়েছিলেন। 1556 সালে হয়েছিল দ্বিতীয় পানিপথের যুদ্ধ, ইম্পর্ট্যান্ট রয়েছে। পরের প্রশ্ন, এবং 1761, যেটা আমরা দেখছি, তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। তুলুকনামা যেটা কিন্তু রয়েছে, আচ্ছা তুলুঘামা হলো একটি কি? তো এখানে কিন্তু অপশানগুলো দেখবে তোমরা, অপশান অনুসারে আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বাবর কর্তৃক যে ব্যবহৃত সামরিক কৌশল। আমরা জানি বাবরের বিভিন্ন সামরিক দিক থেকে তিনি বিভিন্ন কৌশল কিন্তু নিয়েছিলেন, তো তার এই কৌশলের মধ্যে একটি নাম, সেটা কিন্তু হচ্ছে তুলুঘামা। এবং এই বাবরই কিন্তু প্রথম যুদ্ধে তিনি রুমি কৌশল কিন্তু ব্যবহার করেছিলেন। আচ্ছা, পরের প্রশ্ন রয়েছে, বাবর কোন যুদ্ধ জয়ের পর গাজী উপাধি ধারণ করেছিলেন? বাবর কিন্তু খানোয়ার যুদ্ধ যখন হয়েছিল 1527, তারপরেই তিনি কিন্তু গাজী উপাধি ধারণ করেছিলেন। আর এই খানোয়ার যুদ্ধটা কাদের সাথে হয়েছিল? না বাবরের সাথে হয়েছিল মেবারের যে রানা প্রতাপ সিং রয়েছেন, রানা সঙ্গ, তার সঙ্গেই কিন্তু হয়েছিল 1527 এই খানোয়ার যুদ্ধ। পরবর্তী প্রশ্ন রয়েছে, বাবর কত সালে তার প্রথম ভারত আক্রমণ করেন? তো বাবর কিন্তু প্রথমবার কিন্তু ভারত আক্রমণ করেছিলেন কত সালে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 1519-এ। তো ইম্পর্টেন্ট রয়েছে এই প্রশ্নগুলো। আর এখানে কিন্তু বাবর থেকে দেখলাম গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো ছিল। এর সাথে তোমরা দেখবে যে 1519-এ তার অভিযানের সময় বাবর ভারতের উপমহাদেশে প্রথমবার কিন্তু প্রতিরক্ষামূলক যে বারুদ এবং বন্দুকের তিনি কিন্তু ব্যবহার করেছিলেন, যেটা আমরা 1526-এর পানিপথের প্রথম যুদ্ধে এটা আমরা দেখেছি ইব্রাহিম লোদির বিরুদ্ধে। এবং এই যে প্রশ্নগুলো তোমাদের দেখলে আজকে বাবর সম্পর্কে, প্রতিটা এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, এগুলোই কিন্তু তোমরা এক্সামে দেখতে পাবে। পরের প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, তথ্য জানার অধিকার রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, এটা ভারতীয় সংবিধানে সংরক্ষিত রয়েছে কত নম্বর ধারাতে বা কত নম্বর আর্টিকেলে এটি রয়েছে? তো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে 19-1 নাম্বার আর্টিকেলে কিন্তু রয়েছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। এবং ভারতের যে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা অনুযায়ী কিন্তু 19-1 নাম্বার ধারায় এটি রয়েছে, যেখানে বাক এবং মত প্রকাশের স্বাধীনতার মধ্যেই কিন্তু তথ্য জানার অধিকারটিও কিন্তু রয়েছে। বাক এবং মত প্রকাশের স্বাধীনতার সাথে সাথে তথ্য জানার অধিকার, এটাও কিন্তু আমাদের সংবিধানের মৌলিক অধিকারের মধ্যেই পড়ছে। আর এর সম্পর্কে দেখে রাখবে এই যে আরটিআই অ্যাক্ট, যেটা কিন্তু কার্যকর করা হয়েছিল 2005-এ সারা দেশ জুড়ে কিন্তু রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এটিকে কিন্তু কার্যকর করা হয়েছে। যদিও এটা কিন্তু তোমাদের সমস্ত ধরনের তথ্য জানার জন্য নয়। যেমন আমরা বলে রাখি যে সমস্ত পাবলিক ডোমেনে যেগুলো অ্যাভেলেবেল রয়েছে বা যেগুলো তোমাদের নিজস্ব তথ্য, সেগুলো তোমরা জানতেই পারো। যেমন আমরা পরীক্ষা দিয়ে এসেছি, আমরা কত নাম্বার পাচ্ছি, বা আমরা যদি চাই যে আমাদের ওএমআর জানতে, তাহলে কিন্তু বা দেখতে, সেগুলো কিন্তু আরটিআইয়ের মাধ্যমে আমরা পেতে পারি। তার সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ রয়েছে, যেমন ইন্টেলিজেন্স ব্যুরো, সিবিআই, বা আমাদের যে সমস্ত ইন্টারন্যাশনাল যে সমস্ত কেসগুলো রয়েছে, সেই সম্পর্কে কোনো তথ্য কিন্তু আমরা এই আরটিআইয়ের মাধ্যমে কিন্তু জানতে পারবো না, কারণ এগুলো কিন্তু খুবই আমাদের
সুরক্ষার দিক থেকে এরা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের ভারতের এবং তথা আমাদের ন্যাশনাল হিসেবে, ঠিক আছে। তো এই যে গুরুত্বপূর্ণ কয়েকটা ডিপার্টমেন্ট আছে সেইগুলো কিন্তু বাদ দিয়ে আমরা রাইট টু ইনফরমেশন অ্যাক্টের মাধ্যমে যে কোনো তথ্য কিন্তু জানতে পারি। পরের প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানে মহিলা এবং শিশুরা সংরক্ষিত রয়েছে কত নম্বর ধারায়? ভারতীয় সংবিধানের মহিলা এবং শিশুরা সংরক্ষিত রয়েছে ধারা নাম্বার 15 3 নম্বরে রয়েছে, অর্থাৎ 15 3 নম্বর ক্লজে কিন্তু রয়েছে মহিলা এবং শিশুদের সংরক্ষণ সম্পর্কে। পরবর্তী আমরা দেখব, আচ্ছা 15 নম্বর আর্টিকেল যদি দেখি, 15 নম্বর আর্টিকেলে কিন্তু আমরা দেখব যে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে কিন্তু এখানে বৈষম্য করা নিষিদ্ধ রয়েছে, যেটা 15 নম্বর। এখানে কিন্তু সমতার যে রয়েছে না, রাইট টু, প্রথমে রয়েছে না সমতার অধিকার যেটা আমাদের, ঠিক আছে, 14 থেকে 18-র মধ্যে, সেখানে কিন্তু রয়েছে 15 নম্বর আর্টিকেলে আমরা দেখতে পাবো এটি, যে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থান এই সমস্ত মানে বৈষম্য কিন্তু করা যাবে না। এবং এর মধ্যেই পড়ছে যে 17 নম্বরে রয়েছে আনটাচেবিলিটি, যেটা কিন্তু অস্পৃশ্যতার কথা বলা হয়েছে এখানে। এবং 16 নম্বর যে আর্টিকেলটা রয়েছে এখানে রয়েছে আমাদের সরকারি চাকরিতে সকলের সমান সুযোগের কথা বলা হয়েছে, ঠিক আছে। আর আমাদের বাকি থাকলো কত নম্বর? 18 নম্বর। 18 নম্বর আর্টিকেলে কী রয়েছে? 18 নম্বর আর্টিকেলে আমাদের রয়েছে রাইট টু, যে সমস্ত যে টাইটেলগুলো রয়েছে না, বিভিন্ন যে টাইটেল, সেগুলোকে অ্যাবলিশ করার যে ব্যাপারটা, অর্থাৎ রদ করার ব্যাপারটা কিন্তু রয়েছে 18 নম্বর আর্টিকেলে। তো 14 থেকে 18 নম্বর যেগুলো আমাদের সংবিধানে মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। পরের প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানের কোন ধারা নাগরিকদের ওপর শোষণ ও অত্যাচার নিষিদ্ধ করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 23 নম্বর আর্টিকেল, যেখানে কিন্তু শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা হয়েছে। 23 নম্বর আর্টিকেল যদি আমরা দেখি, যেখানে জোর করে যে সমস্ত মানুষ কেনাবেচা থেকে শুরু করে বা কোনো মানুষকে জোর করে বেগার খাটানো, ঠিক আছে, কোনো রকম কঠোর এই ধরনের কিন্তু কাজ করানো যাবে না, যেটা কিন্তু 23 নম্বর আর্টিকেলে আমরা দেখতে পাবো। এবং এই যে 24 নম্বর আর্টিকেল রয়েছে, 24 নম্বর আর্টিকেলে রয়েছে 6 থেকে 14 বছর বয়সী যে সমস্ত শিশুরা রয়েছে তাদের কোনো বিপজ্জনক কাজে কিন্তু নিযুক্ত করা যাবে না, যেটা 24 নম্বর আর্টিকেলে আমরা দেখতে পাবো। আর এই যে আমাদের মৌলিক অধিকার যেগুলো পড়ছে, এটা কিন্তু সংবিধানের 3য় অধ্যায়, অর্থাৎ থার্ড যে অধ্যায় রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাবো শোষণের বিরুদ্ধে অধিকার নামক যে মৌলিক অধিকার যেটা কিন্তু রয়েছে। মৌলিক অধিকার আমাদের আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে, যেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি 3 নম্বর পার্টের অংশ রয়েছে। পরবর্তী আমরা দেখব, ভারতের সংবিধানের কোন ধারা শোষণের বিরুদ্ধে অধিকারের সাথে সম্পর্কিত রয়েছে? শোষণের বিরুদ্ধে অধিকারের সাথে সম্পর্কিত রয়েছে 23 এবং 24 নম্বর আর্টিকেল। আমরা এটা দেখেই নিয়েছি যে 14 থেকে 18 রয়েছে আমাদের সমতার অধিকার রয়েছে, 23 থেকে 24 আমরা দেখলাম শোষণের বিরুদ্ধে যে অধিকার রয়েছে, 25 থেকে 28 রয়েছে আমাদের কি, 25 থেকে 28-এর মধ্যে আমাদের রয়েছে 25 থেকে 28 আমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে, এবং 19 থেকে 22-এর মধ্যে রয়েছে আমাদের স্বাধীনতার কথা। তো এগুলো কিন্তু সংবিধানের যে মৌলিক অধিকারগুলো রয়েছে, আর এই সমস্ত মৌলিক অধিকার যদি কোনো রকমভাবে লঙ্ঘিত হয় তাহলে কিন্তু 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি, যেখানে 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে সুপ্রিম কোর্ট 5 ধরনের রিটও জারি করে থাকে, এবং একই ধরনের রিট কিন্তু হাইকোর্টও জারি করে, যেটা কিন্তু 226 নম্বর আর্টিকেলের মাধ্যমে। পরবর্তী প্রশ্নে আমরা আসব, সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্ট নিম্নলিখিত কোন লেখটি জারি করার মাধ্যমে অধস্তন কর্তৃপক্ষের আদেশকে দমন করতে পারে? তো যে জিনিসটা বলছিলাম যেটা হচ্ছে আমাদের 5 ধরনের যে রিট জারি করে থাকে তার মধ্যে একটি হচ্ছে যেখানে বলা হয়েছে যে অধস্তন কর্তৃপক্ষের আদেশকে এখানে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এটি কিন্তু জারি করতে থাকে, এবং অধস্তন কর্তৃপক্ষের আদেশকে দমন করতে পারে, সেটা কোনটা? তো এই যে 5 ধরনের আমাদের রিট রয়েছে তার মধ্যে একটি হচ্ছে সার্টিওয়ারি। অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। আর এই লেখক, যেটা কিন্তু উচ্চ আদালত কোনো নিম্ন আদালতের বিচারাধীন মামলায় রেকর্ড নিজের কাছে স্থানান্তর করতে বা অনুমতি দিতে বা তার যে রায় সেটাকে ভুল বা বাতিল করতে পারেন এই সার্টিওয়ারি যে রিট রয়েছে তার মাধ্যমে। পরের প্রশ্ন রয়েছে 25 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের অনুযায়ী মৌলিক অধিকারের রক্ষাকর্তা কাকে বলা হয়? অবশ্যই ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের যে রক্ষাকর্তা তাকে সুপ্রিম কোর্টকে বলা হয়, কারণ যে কোনো আমরা সংবিধান সম্পর্কিত যে কোনো বিষয় সেটা কিন্তু সুপ্রিম কোর্টের যে রায় সেটাই কিন্তু চূড়ান্ত হিসাবে গণ্য হয়। এবং 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে যেমনটা আমরা দেখলাম যে আমাদের যে সমস্ত ফান্ডামেন্টাল রাইট রয়েছে সেগুলোকে কিন্তু রক্ষা করে থাকেন এই সুপ্রিম কোর্টই। তার জন্য কিন্তু ডক্টর বি আর আম্বেদকর 32 নম্বর আর্টিকেলকে হার্ট অ্যান্ড সোলও তিনি কিন্তু অভিহিত করেছিলেন। নিম্নলিখিত কোনটিকে রাজনৈতিক অধিকার অর্থাৎ পলিটিক্যাল রাইট হিসাবে গণ্য করা যায় না? এখানে বলা হচ্ছে পলিটিক্যাল রাইট হিসাবে গণ্য করা যায় না নিম্নের কোনটিকে? সঠিক অ্যান্সার হয়ে যাবে জীবনের অধিকার। জীবনের অধিকার যেটি কিন্তু আমাদের একটি মৌলিক অধিকারের মধ্যে পড়ছে, এটা কিন্তু কোনো পলিটিক্যাল রাইট নয়, ঠিক আছে। যেমন ভোটাধিকার এগুলো কিন্তু রয়েছে, তার সাথে কিন্তু এখানে দেখে রাখবে এই যে আমাদের জীবনের অধিকার রয়েছে যেটা কিন্তু রাইট টু লাইফের মধ্যে পড়ছে, আমাদের ভারতের সংবিধানের মৌলিক অধিকারের 21 নম্বর ধারায় কিন্তু এটি রয়েছে রাইট টু লাইফ।
তো এটা 21 নম্বর ধারার মধ্যে পড়ছে। আর এটা সম্পর্কে তোমরা জেনে রাখবে অবশ্যই, এই যে 21 নম্বর ধারাটি রয়েছে এটা কিন্তু কোনো রকমভাবে বাতিল করা যায় না। এমনকি আমাদের যে জরুরি অবস্থা রয়েছে সেই জরুরি অবস্থার সময়ও 20 নম্বর ধারা এবং 21 নম্বর ধারা এগুলো কিন্তু মানে বাতিল করা কিন্তু এগুলো যায় না। আর রাইট টু ভোট এটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? আমরা কিছুদিন আগে ভোট দিয়েছি, তো রাইট টু ভোট কিন্তু সংবিধানের 326 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে রাইট টু ভোট, ভোটাধিকার। পরবর্তী প্রশ্ন রয়েছে জিএনপি এর কথাটির পূর্ণরূপ কী? তো জিএনপি যার ফুল ফর্ম রয়েছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট এটি কী রয়েছে না, এটি কিন্তু একটি নির্দিষ্ট অর্থবর্ষের ক্ষেত্রে দেশের যে নাগরিক দেশ এবং বিদেশের মাটিতে মোট যে পরিমাণ পণ্য এবং সেবা যেগুলো উৎপাদন হচ্ছে সেটার একদম আর্থিক মূল্য, সেটাই হচ্ছে আমাদের জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, সেটা দেশের অভ্যন্তরে হোক বা বিদেশের মাটিতে। পরবর্তী প্রশ্ন রয়েছে গ্রোথ উইথ স্টেবিলিটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল? তো এটি কিন্তু ছিল আমাদের চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল গ্রোথ উইথ স্টেবিলিটি। পঞ্চবার্ষিকী অর্থাৎ 5 ইয়ার প্ল্যান সম্পর্কে আমরা ডিটেল ক্লাস তোমাদের কিন্তু দিয়ে রেখেছি, সেটা দেখে নেবে। আর এই চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা যার মেয়াদকাল ছিল 1969 থেকে 1974, 1969 থেকে 74-এর মধ্যে ছিল এবং এই সময় কিন্তু ব্যাংকের জাতীয়করণও করা হয়েছিল। এবং এই সময় কিন্তু আমরা জানি যে 1971-এর সময় ভারতের সাথে পাকিস্তানের একটি যুদ্ধ হয়েছিল, সেগুলো আমরা দেখেছি। তার সাথে আবার 1969 সালে ইসরো কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1969 সালে, ঠিক আছে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তো এইগুলো তোমরা একটু দেখে রাখবে। পরের প্রশ্ন রয়েছে 2015 সালের পরিকল্পনা কমিশন কোন সংস্থা দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল, অর্থাৎ রিপ্লেস করা হয়েছিল? আমরা জানি 2015 সালের যে পরিকল্পনা কমিশন এটি কিন্তু রিপ্লেস করে আনা হয়েছিল নীতি আয়োগ। নীতি আয়োগ কিন্তু এটি আনা হয়েছিল যার ফুল ফর্ম রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। 1 জানুয়ারি 2015 সালে এটি কিন্তু গঠিত হয়েছিল এবং এর পদাধিকার বলে যে চেয়ারম্যান হয়ে থাকেন তিনি কিন্তু ভারতের পিএম অর্থাৎ বর্তমানে নরেন্দ্র মোদী, তিনি কিন্তু এর চেয়ারম্যান রয়েছেন এই নীতি আয়োগের। পরবর্তী প্রশ্ন রয়েছে FAO এটি একটি বিশেষ সংস্থা যা জাতিসংঘের পক্ষে কাজ করে গঠিত। FAO এর ফুল ফর্ম কী রয়েছে? এটির ফুল ফর্ম হয়ে যাবে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এই ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন যেটি প্রতিষ্ঠিত হয়েছে 1945-এ, 1945 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা জানি যে 16ই অক্টোবরে এটি প্রতিষ্ঠিত হয়েছিল, এই জন্য বিশ্ব খাদ্য দিবস আমরা এই 16ই অক্টোবরই পালন করে থাকি। আর যদি বলা হয় এর হেডকোয়ার্টার কোথায়, না ইটালির যে রোম শহর রয়েছে, ইটালির রোম, এখানেই রয়েছে এর হেডকোয়ার্টার অর্থাৎ সদর দপ্তর। মানে বিশ্বজুড়ে যে সমস্ত ক্ষুধা দূরীকরণ, ঠিক আছে, পুষ্টির যে মানগত উন্নয়ন, এগুলোই হচ্ছে এর প্রধান লক্ষ্য এই সংস্থার। তো এই পর্যন্ত আমাদের ক্লাসটি ছিল, টোটাল 30টি কোশ্চেন ছিল এবং 30টি প্রশ্নোত্তর আমরা দেখলাম, যেটা কিন্তু পঞ্চায়েতের জন্য আমাদের ছিল সেকেন্ড ক্লাস। এর আগেও ফার্স্ট ক্লাস হয়েছে, সেটা দেখে রাখবে। এবং পরবর্তী ক্লাস থাকবে আমাদের কিসে? ম্যাথমেটিক্সের আমরা চ্যাপ্টার ওয়াইজ শুরু করছি, যেখানে পার্সেন্টেজ থেকে কিন্তু কোশ্চেন রাখা হবে, গুরুত্বপূর্ণ কনসেপ্ট, তার সাথে সাথে প্রশ্নোত্তরগুলো আমরা দেখব, যেখান থেকে প্রশ্ন তোমাদের মানে কোনো আলাদা করে তোমাদের আলাদা আলাদা প্রশ্নের জন্য আলাদা আলাদা ফর্মুলা মুখস্থ রাখতে হবে না। এমন একটা পদ্ধতি, সেই পদ্ধতির মাধ্যমে আমরা প্রতিটা প্রশ্ন করে যাব, কোনো কিছু মুখস্থ করার কোনো প্রয়োজন পড়বে না ম্যাথের দিকে। ইতিমধ্যে তোমরা লাইক এবং শেয়ার তো করেই দিয়েছো। যারা যারা ক্লাস দেখছো ইউটিউবে তোমরা সকলে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুকে দেখছো পেজটিকে ফলো করে রাখবে। এখানে দেখতে পাচ্ছ আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপ, সকলে এটা ডাউনলোড করে রাখবে। এখানে ফ্রি পিডিএফ সেকশানে তোমরা ক্লাসের প্রতিদিনের পিডিএফ অর্থাৎ আজকের পিডিএফটাও তোমরা এখানেই পাবে এবং উপরে রয়েছে পেইড পিডিএফ, যেখানে তোমাদের দেখানো হলো পঞ্চায়েত পরীক্ষা বা অন্যান্য আমাদের রাজ্যের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ ইতিহাস, সংবিধান, স্ট্যাটিক জিকের গুরুত্বপূর্ণ নোটস এবং আপকামিং যে পঞ্চায়েতের জন্য যা যা দরকার বা পিএসসি, এসএসসি, ডব্লিউবির জন্য যা যা প্রয়োজন রয়েছে, সমস্ত প্রিভিয়াস প্রশ্ন থেকে শুরু করে সাজেশন টাইপ নোটস বা পিডিএফ সব কিছু তোমরা এই পেইড পিডিএফ সেকশানে পাবে। যখন সেটা তোমরা পারচেস করবে, তোমাদের পিডিএফ তোমরা মাই কোর্স সেকশন নিচের দিকে তোমরা পাবে, এখানে তোমরা তোমাদের পিডিএফ পেয়ে যাবে। শুধু পেমেন্টের সময় টেস্ট পাস যে অপশান রয়েছে সেটাকে বন্ধ করে রাখবে। কেন আমি এটা বন্ধ করে রাখার কথা বলি, কারণ এটা যদি অন করা থাকে তোমাদের যে দামটা, যে কোনো যা কিছু তোমরা এখান থেকে কিনবে তখন কিন্তু সেই দামটা তোমাদের 50 টাকা বেশি শো করবে, ঠিক আছে? এই জন্যই কিন্তু তোমাদের ফালতু খরচ কেন করানো হবে, তাই না? তো এই টেস্ট পাস অপশানটা তোমরা সকলে বন্ধ করে রাখবে, তারপর তোমরা পেমেন্ট করবে। তো অবশ্যই দেখে নিও, যার যারা প্রয়োজন সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে। অবশ্যই সকলে ডাউনলোড করে রাখবে এবং টেলিগ্রাম চ্যানেল অবশ্যই সকলে সেখানে জয়েন করে যাবে। সমস্ত কিছু তোমরা চ্যানেলে যাবে, সেখানে সব কিছু লিঙ্ক দেওয়া রয়েছে এবং এটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে কোনো কল করবে না, মেসেজ করবে, এই নাম্বারেই তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে এবং লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে? সমস্ত নাম্বারে যে লিঙ্ক সব কিছু তোমরা পেয়ে যাবে, চ্যানেলে গেলে সব লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে? ধন্যবাদ, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।